আসসালামু আলাইকুম। দেখো, আগের দিন আমরা ক্লাস 11-এর সেট যে থিওরিটা ছিল সেই থিওরির অলরেডি থিওরি পোর্শনটা 3টে ক্লাসে আমরা শেষ করেছি। আজকে আমরা ধীরে ধীরে একে একে যে অঙ্কগুলো রয়েছে, 4টে পার্টের যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো একে একে আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, এই পার্টে আমরা বলে দেবো সব অঙ্ক তো এইভাবে আর ক্লাসেও করানো সম্ভব নয় এবং এরকম অনলাইনে এইভাবে কষে দেওয়া সম্ভব নয়। তবুও চেষ্টা করছি কিছু কিছু অঙ্ক যতটা সম্ভব কষে দেখিয়ে দেওয়া। হ্যাঁ, তো কোন পার্টের কোন অঙ্কগুলো কিভাবে করতে হবে এবং কোন অঙ্কগুলো করতে হবে না, কি টাইপের অঙ্ক আছে, এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখো, প্রথম দিকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দু একটা আমি কষে দেখাচ্ছি, তারপরে কোনগুলো করতে হবে না এবং কোনগুলো করতে হবে বা কোনগুলো খুব ইম্পর্টেন্ট জরুরি সেই অঙ্কগুলো আমি একে একে বিস্তারিত দেখো। তো এখন দেখো, এমসিকিউ প্রথমেই রয়েছে, সেই এমসিকিউ এর কোন অঙ্কগুলো করতে হবে বা কোন টাইপের অঙ্কগুলো করবে সেটা আমি বলছি, ঠিক আছে? দেখো, প্রথমেই এটা জেনে নাও, যে কোনো সেট এ তে যে কোনো সেট এ তে তার উপসেট নির্ণয়ের একটা ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n। এর আগেও তোমরা দেখেছো পাওয়ার সেটের এলিমেন্ট বা পাওয়ার সেটের মধ্যে যে উপসেট থাকে তার ফর্মুলাটা তোমরা জেনেছিলে। তো এখন যে কোনো সেট যদি এ হয় তার উপসেট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n মানে কি, এই যে এনটার পরিচয় হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ সেটের যে পদ সংখ্যা, এন অফ এ মিনস এ সেটের যে পদ সংখ্যা সেটা হচ্ছে ছোট হাতের এন। তাহলে 2-এর পাওয়ারে যে এন, এই এনটার পরিচয় হচ্ছে এই যে এ সেট নিয়েছি না আমি, এই এ সেটে মোট যতগুলো পদ আছে তার সংখ্যাটা হচ্ছে এটা। যদি এ সেটে আমার 3টে পদ থাকে তাহলে তুমি এন এর জায়গায় 3 লিখবে, যদি 5টা পদ থেকে 5 লিখবে, যদি 9টা পদ থেকে 9 লিখবে। অর্থাৎ এন অফ এ মানে হচ্ছে এন। এই ফর্মুলার সাহায্যে যে কোনো সেট যদি দেওয়া থাকে তার পদ সংখ্যা নির্ণয় করা যায়, ঠিক আছে? এটা প্রথমেই বলে দিলাম, কারণ এমসিকিউ করতে গেলে এই ফর্মুলাটা কাজে লাগবে। এই ফর্মুলাটার সাহায্যে অনেক কটা এমসিকিউ হয়ে যাবে, সেজন্য জাস্ট ফর্মুলাটা বলে দিলাম। এটা বলে দেওয়া মানে কয়েকটা এমসিকিউ এখান থেকে অলরেডি রেডি হয়ে গেল। একটা এমসিকিউ আমি দেখাচ্ছি, দেখো। প্রথম যে এমসিকিউটা আছে সেখানে লেখা আছে, দেখো এরকম, বইটা সবাই লক্ষ্য রাখো, যে 4টি ভিন্ন ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা কত হবে। 4টে অপশন দেওয়া আছে, অপশন এ 4, অপশন বি 8, অপশন সি 16, অপশন ডি 64। 4টি ভিন্ন ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেট, তাহলে যে কোনো সেট তুমি ধরে নাও ক্যাপিটাল এ, তার পদের সংখ্যা কটা? 4টে, অর্থাৎ এন অফ এ এখানে 4, অর্থাৎ এন এর মান, ছোট হাতের এন এর মান 4। পয়েন্ট টু বি নোটেড, ছোট হাতের এর এন, এই যে ছোট হাতের এন ছিল এখানে, এই যে ফর্মুলায় এন, এই এন এর মান আমার এখানে 4। তাহলে এন এর মান যদি দেওয়া থাকে তাহলে তার উপসেটের সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এন এর মান যদি 4 হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 এর মান কত আমার? 16। তাহলে এন এর মান যদি 4 হয় তাহলে পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে 16 এ কোন অপশন আছে? অপশন সি। তাহলে 1 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ সিতে আমি টিক চিহ্ন মেরে দিলাম। তাহলে 1 নম্বর এমসিকিউ এর সঠিক উত্তর অপশন সি। ওকে, নেক্সট। এরপরে দেখো, 3 নম্বর এমসিকিউটা একটা স্টেটমেন্ট তোমাদের মনে রাখতে হবে, থিওরি আকারে আর কি। 3 নম্বর যে এমসিকিউটা আছে সেটা একটা থিওরেমের স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাই 3 নম্বর এমসিকিউ। স্টেটমেন্টটা তোমায় মনে রাখতে হবে, যেমন ডি মর্গানস ল, এটা একটা ফর্মুলা, ফর্মুলা তোমার মনে রেখেছো। একটা থিওরি এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি, এটাও যেমন মনে রেখেছো। এই একই রকম ভাবে এই স্টেটমেন্টটা, এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা তোমাদের মনে রাখতে হবে, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এমসিকিউটা শুধু এমসিকিউ নয়, বিভিন্ন ধরনের প্রুফ, যে কোনো থিওরেমের প্রুফ করতে গিয়ে এই প্রপার্টিটা কাজে লাগে। সুতরাং এই প্রপার্টির স্টেটমেন্টটা তোমার মনে রাখতে হবে কি, যদি এক্স বিলংস টু এ হয় এবং সেখান থেকে তুমি যেভাবে হোক দেখাতে পারো যে এক্স এলিমেন্টটা বিতেও আছে, দিস ইমপ্লাই মানে তুমি যেভাবে হোক দেখাতে পারো এক্স যে এলিমেন্ট এতে ছিল সেই এক্স এলিমেন্ট আমার পুনরায় আমি দেখে দিচ্ছি বিতে আছে। অর্থাৎ কোনো একটা এলিমেন্ট এ সেটে থাকার পরে যদি তুমি পুনরায় দেখাতে পারো যে ওই এলিমেন্টটা বি সেটেও আছে, তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারি সেটা হচ্ছে এ ইজ আ সাবসেট অফ বি, অর্থাৎ এ বি এর তখন একটা সাবসেট বলতে পারে। কোনো একটা এলিমেন্ট এ সেটে থাকার পরে সেটাকে যদি যেভাবেই হোক দেখাতে পারি যে সেই এলিমেন্টটা বি সেটের মধ্যেও আছে, তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারি সেটা হচ্ছে এটাই, যে ক্যাপিটাল এ সেট ইজ আ সাবসেট অফ বি সেট। দিস স্টেটমেন্ট মাস্ট বি ফলো, এটা অবশ্যই ফলো করবে এবং এটাকে অবশ্যই মনে রাখবে। MCQ 3 এটাই ছিল, যে এক্স বিলংস টু এ যদি হয়, দিস ইমপ্লাইং এক্স বিলংস টু বি হয়, তাহলে আমার কি হতে পারে? তাহলে একমাত্র সম্ভব এ ইজ এ সাবসেট অফ বি। তাহলে এই স্টেটমেন্টের সাহায্যে 3 নম্বর এমসিকিউর উত্তরটা আমার বলা হয়ে গেল। দেখো, 15 নম্বর এমসিকিউটা খুব সুন্দর একটা কোশ্চেন, বলেছে নিচের যে 4টে অপশন আছে এ বি সি এবং ডি, বলছে কোনটা শূন্য সেট আমায় দেখাতে হবে, নাল সেট, শূন্য সেট, যার ইংরেজি নাল সেট বা এমটি সেট।
যখন ডেফিনেশন বলেছিলাম এমসিটি কাকে বলে, সেখানে তোকে বলেছিলাম যদি কোনো সেটের মধ্যে কোনো পদ না থাকে, ইফ আ সেট কন্টেন্টস নো এলিমেন্ট, যদি কোনো সেটের মধ্যে কোনো পদ না থাকে তখন সেটাকে নাল সেট বা শূন্য সেট বা এমটি সেট বলা হয়। ঠিক আছে, মনে পড়েছে? কোনো সেটের মধ্যে যদি কোনো পদ না থাকে তখন সেটাকে বলে শূন্য সেট। তাহলে এই চারটে সেট দেওয়া আছে, এতে একটা সেট দেওয়া আছে, বিতে একটা সেট দেওয়া আছে, সিতে একটা সেট দেওয়া আছে, ডিতে একটা সেট দেওয়া আছে। এই দুটো আমার সেট বিল্ডার ফর্ম, আর এই দুটো আমার ট্যাবুলার ফর্মে দেওয়া আছে। এ এবং বি, এ অপশান এবং বি অপশানে ট্যাবুলার ফর্ম, সরাসরি এলিমেন্ট দেওয়া আছে সেট। সিতে দেখো সেট বিল্ডার ফর্মে রয়েছে, ডিতে দেখো সেট বিল্ডার ফর্মে রয়েছে। ঠিক আছে, এখন এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট সেট তোমায় বলতে হবে যে কোনটি শূন্য সেট। দেখো একে একে বলছি। এ যে সেটটা, এ অপশানে যেটা আছে সেটের মধ্যে একটা এলিমেন্ট দেওয়া আছে 0, সুতরাং এটা আমার নাল সেট হতে পারে না, কারণ নাল সেট হতে হলে তার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে এই তো একটা সেটের মধ্যে একটা এলিমেন্ট রয়েছে 0, সুতরাং এটা নাল সেট হবে না। সুতরাং 1 নম্বর অপশান আমি কেটে দিচ্ছি, 1 নম্বর আমি কেটে দিলাম। 2 নম্বর আছে সেটের মধ্যে একটা পদ রয়েছে ফাই আকৃতির দেখতে, যদিও শুধু ফাই যদি হয় সেটা নাল সেট, কিন্তু ফাইটা যদি সেটের ভিতরে থাকে, সেট চিহ্নের ভিতরে থাকে, তখন কিন্তু সেটা নাল সেট নয়। সুতরাং এটা একটা সেট বি তে যেটা রয়েছে ট্যাবুলার ফর্মে, এটা একটা সেট, যে সেটের একটা এলিমেন্ট হচ্ছে নাল সেট বা ফাই। সুতরাং এটাও আমার শূন্য সেট নয়, কারণ এটা সেটের একটা এলিমেন্ট বোঝাচ্ছে ফাই। ঠিক আছে, এটা বি অপশানে যেটা রয়েছে সেটা সেটের একটা এলিমেন্ট যে ফাই সেটা বোঝাচ্ছে, সুতরাং এটা আমার নাল সেট হতে পারে না, সেজন্য বিও বাদ চলে গেল। এবারে দেখো অপশন সি বলছে এক্স সাজ দ্যাট, এমন যে এক্স একটি পূর্ণ সংখ্যা হবে এবং এক্স এর মান 1 থেকে 2 এর মধ্যে হবে। তাহলে এক্স, সেই সমস্ত এক্স গুলো, যে সমস্ত এক্স পূর্ণ সংখ্যা, কোন পূর্ণ সংখ্যা যেগুলো 1 থেকে 2 এর মধ্যে আছে। তাহলে 1 থেকে 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা খুঁজে পাবো? 1 থেকে 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আমার খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই সেটটার মান কত হবে? এই সেটটার ডেফিনেটলি মান হবে 5। এই সেটটার ডেফিনেটলি মান হবে 5, কারণ 1 থেকে 2 এর মধ্যে আমার কোনো পূর্ণ সংখ্যা নেই, ইন্টিজার নেই। সুতরাং এই যে সেটটা দেওয়া আছে এর কোনো পদ আমি খুঁজে পাচ্ছি না, দিস ইজ কল্ড নাল সেট। সুতরাং অপশন সি এই মুহূর্তে আমার কারেক্ট বেরিয়েছে। তার আগে অপশন ডিটা চেক করে নেওয়া যাক। অপশন ডিতে দেখো বলেছে এক্স সাজ দ্যাট, এক্স একটি বাস্তব সংখ্যা এবং 1 লেস দেন এক্স লেস দেন 2, অর্থাৎ এক্স সেই সমস্ত এক্স গুলো, যে এক্স গুলো বাস্তব সংখ্যা হবে, রিয়েল নাম্বার হবে। কোন রিয়েল নাম্বার? যেগুলো বিলংস টু 1 থেকে 2, 1 থেকে 2 এর মধ্যে যে সমস্ত বাস্তব সংখ্যা আছে তাদের দ্বারা গঠিত সেট। তাহলে 1 থেকে 2 এর মধ্যে তো অসংখ্য বাস্তব সংখ্যা আছে, অনেক বাস্তব সংখ্যা আছে, তুমি যা মনে করবে তার থেকেও বেশি রয়েছে। তাহলে এখানে অনেকগুলো আমার এক্স এর মান পাবো বাস্তব, যেহেতু এখানে ইন্টিজার বলে আমি পেলাম না সিতে, কিন্তু বাস্তব সংখ্যা যদি হয় তাহলে আমি অনেক পাবো। সুতরাং এর মধ্যে আমার অনেক পদ খুঁজে পাচ্ছি, সুতরাং এটা আমার একটা নাল সেট হতে পারে না। তাহলে একমাত্র সম্ভব অপশন সি, দিস ইজ কারেক্ট, কিন্তু এটাও ডি হবে না, কেটে দিলাম। ক্লিয়ার? তাহলে নিচের যে 4টে সেট ছিল তার মধ্যে কোনটা নাল সেট সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এইভাবে আরো অনেক এমসিকিউ আছে, সব এমসিকিউ করে দেওয়া সম্ভব নয়, বাকিগুলো করবে। যা থিওরেম পড়ে দিয়েছি তার মধ্যে বাকি এমসিকিউ গুলো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসছি অতি সংক্ষিপ্ত। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো, তার দেখো 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত যা থিওরি পড়েছো তাতেই এনাফ। 1 নম্বর থেকে 9 নম্বর তোমাদের এই মুহূর্তে কষার কোনো দরকার নেই, পরীক্ষার জন্য দরকার নেই। তাহলে অতি সংক্ষিপ্ত চ্যাপ্টারের 1 থেকে 9-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোর দরকার নেই। যেগুলো করবে, যেগুলো করতে হবে সেটা হচ্ছে তোমার 10-এর দাগের করতে হবে, 11-এর দাগের করতে হবে, 12-এর দাগের করতে হবে, 13-এর দাগের 1 এবং 2 ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 10, 11, 12 এবং 13-এর দাগের 1 এবং 2, অর্থাৎ অতি সংক্ষিপ্ত লাস্টের দিকের যে অঙ্কগুলো আছে 10, 11, 12 এবং 13-এর দাগের 1, 2, অর্থাৎ অতি সংক্ষিপ্ত চ্যাপ্টারের লাস্টের দিকের যে 4টে অঙ্ক আছে 10, 11, 12, 13, সেই 4টে অঙ্ক মাস্ট অবশ্যই অবশ্যই করতে হবে। তো এই যে 4টে অঙ্ক আছে সেই 4টের মধ্যে আমি যে কোনো একটা করে দেখাচ্ছি, মনে করো 12টা। ঠিক আছে, 12-র অঙ্কটা কেমন হবে একটু করে দেখে, তাহলে বাকিগুলো তোমরা আইডিয়া করতে পারবে। দেখো 12-র যে প্রবলেমটা রয়েছে সেটা বলছে এ সাবসেট অফ বি যদি হয়, অর্থাৎ এ সাবসেট অফ বি হলে দেখা হচ্ছে এ মাইনাস বি যে সেটটা, সেই সেটটা হবে নাল সেট বা শূন্য সেট, তার মান হবে 5। আবার বলছি, এ যদি সাবসেট অফ বি হয়, ইফ এই যে সাবসেট অফ বি, অর্থাৎ এ বি এর সাবসেট হলে দেখাও যে এ মাইনাস বি, এ মাইনাস বি তো একটা সেট, এ মাইনাস বি সেটটা হবে একটা নাল সেট বা 5, অর্থাৎ এ মাইনাস বি সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না।
এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ মাইনাস বি সেটটা সেই সেটটা হবে শূন্য সেট, অর্থাৎ সেই সেটের মধ্যে কোনো পদ থাকবে না। এখন এখানে একটা জিনিস প্রুভ করার আগে বলে দিচ্ছি, সেটা একবার দেখে নাও। ওই প্রুফটার আগে এই জিনিসটা তোমাদেরকে একটু বলে করে দিই, যদিও তোমরা জানো। যেমন এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি আগের দিন বলেছিলাম, এক্স বিলংস টু ইউনিয়ন বি মানে এক্স এতে আছে যেহেতু ইউনিয়ন, অর এক্স বিলংস টু বি। একই রকমভাবে যদি ইন্টারসেকশন থাকতো তাহলে ওর জায়গায় আমি অ্যান্ড লিখতাম। আর ডাজ নট বিলংস টু হলে আলাদা ব্যাপার, তোমার যা প্রয়োজন সেটাই তুমি নিয়ে নেবে, অ্যান্ডও নিতে পারো অরও নিতে পারো, ডাজ নটের ক্ষেত্রে এটা শুধুমাত্র হ্যাঁ। কিন্তু বিলংস টু যদি হয় তাহলে ইউনিয়ন থাকলে অরই নিতে হবে, ইন্টারসেকশন থাকলে অ্যান্ডই নিতে হবে। তো এটা তোমরা জানো যে এক্স বিলংস টু ইউনিয়ন বি, এটার মানে হলো এক্স এতে আছে অথবা এক্স বিতে আছে। একই রকমভাবে যদি আমি লিখি যে এক্স বিলংস টু এ মাইনাস বি, এটা তো আমরা জানি না, সেজন্য এটা বলে দিচ্ছি যে এক্স বিলংস টু এ মাইনাস বি, এটার মানে হলো এক্স বিলংস টু এ, এক্স এ তে থাকবে, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, কিন্তু এক্স বি তে থাকবে না। পয়েন্ট টু বি নোটেড, এক্স বিলংস টু এ মাইনাস বি মানে এক্স এ তে থাকবে, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, দিস ইজ ডাজ নট, অর্থাৎ যেটা লাস্টে আছে সেটা কিন্তু ডাজ নট। অর্থাৎ এক্স বিলংস টু এ মাইনাস বি মানে হলো এক্স এ তে থাকবে এবং এক্স বি তে থাকবে না, এ তে থাকবে কিন্তু বি তে থাকবে না। এই জিনিসটাই আমার এখানে কাজে লাগবে। এই প্রপার্টি লাগিয়ে আমি অঙ্কটা করছি, দেখে নাও। দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ মাইনাস বি সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে তো ফাইন। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ মাইনাস বি যে সেটটা সেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। তো আমি উল্টো দিক দিয়ে প্রমাণ করবো, যদি সম্ভব হয়। দেখো প্রুফের প্রথমেই লিখেছি, যদি সম্ভব হয় ধরি এ মাইনাস বি সেটের মধ্যে একটা পদ রয়েছে, সেটা হচ্ছে এক্স। সে যদি মানে আমাদেরকে প্রমাণ করতে হবে কিন্তু কোনো পদ নেই, কিন্তু আমি ধরে নিচ্ছি যদি সম্ভব, মানে কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করবো, উল্টো দিক দিয়ে প্রুভ করবো, যে যদি সম্ভব হয় ধরে নিই এই সেটের মধ্যে একটা পদ রয়েছে এক্স নামক, এক্স বিলংস টু এ মাইনাস বি, এটা কিন্তু যদি সম্ভব হয় ধরি, অর্থাৎ ধরে নিচ্ছি যে এই সেটের মধ্যে আমার পদ থাকবে, দিয়ে কন্ট্রাডিকশন আসবো, দিয়ে প্রুভ করে দেবো যে ওর মধ্যে কোনো পদ নেই। তাহলে এখন আপাতত ধরে নিলাম যে এই সেটের মধ্যে আমার একটা পদ আছে। যদি পদ থাকে সেখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি, তাহলে কি একটু আগেই বললাম, নোটে লিখে দিলাম, যদি এক্স বিলংস টু এ মাইনাস বি মানে কি এক্স এতে আছে এবং এক্স ডাজ নট বিলংস টু বি, এক্স বিতে নেই, এতে আছে বিতে নেই। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন দেখো, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি লিখেছিলাম, তারপর লিখছি এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ এই লাইনটা সেম যা আছে তাই, শুধুমাত্র চেঞ্জ করেছি এ এর জায়গায় বি। তার কারণও বলে দিচ্ছি, যেহেতু এই যে সাবসেট অফ বি কোশ্চেন দেওয়া আছে, এই সাবসেট অফ বি হলে, এই যদি সাবসেট অফ বি হয় তাহলে কোনো একটা এলিমেন্ট যদি এ সেটের মধ্যে থাকে ডেফিনেটলি বি সেটের মধ্যে থাকে, কারণ এই যে সাবসেট অফ বি, তো এই যে সাবসেট অফ বি মানে এই সেটটা ছোট এটা বড়, তাহলে ছোট সেটের মধ্যে যদি থাকে এক্স এলিমেন্টটা তাহলে বড় সেটের মধ্যে থাকবেই, কারণ এটা এটা হচ্ছে এর সাবসেট। তাহলে এক্স যদি আমার এ সেটের মধ্যে থাকে ডেফিনেটলি এক্স এলিমেন্টটা বি সেটের মধ্যে থাকবে, তার কারণ আমি লিখে দিচ্ছি, যেহেতু এই যে সাবসেট অফ বি প্রবলেম আমার দেওয়া আছে সাবসেট অফ বি হলে, তাহলে যদি কোনো একটা এলিমেন্ট এ সেটের মধ্যে থাকে ডেফিনেটলি সেই এলিমেন্টটা আমার বি সেটের মধ্যে থাকতেই হবে, মানে থাকা বাধ্যতামূলক। আর পরের লাইনটা যা আছে অ্যাজ ইউজুয়াল সেম লিখে দিয়েছি, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু, যা ছিল তাই লিখে, শুধুমাত্র ফার্স্ট লাইনটা আমি ফার্স্ট জায়গাটা চেঞ্জ করেছি। ঠিক আছে, তাহলে এই লাইনটা খুব ভালো করে লক্ষ্য করে, এখান থেকে আমি সিদ্ধান্তটা আসবো। তাহলে এই লাইনের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, এক্স বিলংস টু বি, আবার বলছে এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে একটাই এলিমেন্ট একবার বলছি বি সেটের মধ্যে আছে, আবার পরক্ষণেই বলছি বি সেটের মধ্যে নেই। খুব ইম্পর্টেন্ট জায়গাটা, একটাই আমার সেন্টেন্স যেখানে আমি একবার বলছি এক্স এলিমেন্টটা বি সেটের মধ্যে আছে, আবার সঙ্গে সঙ্গে বলছি এক্স এলিমেন্টটা বি সেটের মধ্যে নেই, তাহলে এটা কি, এটা একটা কন্ট্রাডিকশন, বিপরীত ঘটনা। সেই জন্য লিখছি, দেখ সেজন্য লিখলাম ইহা একটি কন্ট্রাডিকশন, অর্থাৎ সিদ্ধান্তটা একটা কন্ট্রাডিকশন, অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগছে। কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছি না, দ্যাট ইজ কল্ড কন্ট্রাডিকশন। সেজন্য লিখলাম ইহা একটি কন্ট্রাডিকশন। তাহলে আমরা যা ধরেছিলাম যে এক্স এ মাইনাস বি, এটা ধরে নেওয়ার পরে আমার যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে উল্টো পাল্টা রেজাল্ট আসছে। উল্টো পাল্টা মানে একটা এলিমেন্ট বলছি বি সেটের মধ্যে আছে, আবার বলছি বি সেটের মধ্যে নেই, তার মানে উল্টো পাল্টা রেজাল্ট আছে। তাহলে আমি ধরে নিয়েছিলাম এক্স এলিমেন্ট এ মাইনাস বির মধ্যে আছে, সেখান থেকে যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে কন্ট্রাডিকশন। তার মানে কি, আমি অলরেডি যেটা ধরেছিলাম সেটা আমার ভুল ধরা হয়েছিল, অর্থাৎ এক্স যে মাইনাস বি মধ্যে ধরেছিলাম সেটা আমার ভুল ধরা হয়েছিল। তাই তো, কন্ট্রাডিকশন আসার মানে কি, কন্ট্রাডিকশন এসছে এই কারণেই যে এক্স এলিমেন্ট এ মাইনাস বি এর মধ্যে যে ধরেছিলাম সেটা ভুল, তার মানে ওর মধ্যে কোনো এলিমেন্ট নেই, কন্ট্রাডিকশন, ওর মধ্যে কোনো তার মানে দেয়ারফর, অতএব এখান থেকে যেটা আসতে পারছি সিদ্ধান্তে সেটা হচ্ছে এ মাইনাস বি সেটের মধ্যে আমার কোনো এলিমেন্ট নেই। কন্ট্রাডিকশন এসছে মানে কি, আমি যেটা ধরেছিলাম সেটা ভুল, এক্স বিলংস টু এ মাইনাস বি ধরেছিলাম তার মানে সেটা ভুল, তার মানে এ মাইনাস বি সেটের মধ্যে আমার কোনো পদ নেই। আর যদি কোনো পদ না থাকে কোনো একটা সেটের মধ্যে, সেই সেটটা কি বলে, নাল সেট। তার মানে সো এ মাইনাস বি ইকুয়াল টু 5, সেটা প্রুভ করতে বলেছিল, সেটা প্রুভ হয়ে গেল। তাহলে আমি ধরে নিলাম এর মধ্যে পদ আছে, দিয়ে কন্ট্রাডিকশন এলো, কন্ট্রাডিকশন এসে যাওয়া মানে আমার যেটা ধরা হয়েছিল সেটা ভুল, অতএব আমার প্রমাণ হয়ে গেল যে এই সেটটা আমার নাল সেট। দিস ইজ কল্ড এ মাইনাস বি ইকুয়াল টু 5 প্রুভড, এটাই প্রমাণ করতে বলেছিল।
এরপরে দেখো 13 দাগের দুটো অঙ্কই করতে বলেছিলাম, 1 এবং 2, ঠিক আছে। তার মধ্যে 2 নম্বর অঙ্কটা আমি লিখেছি, দেখো এ হচ্ছে আমার একটা সেট, এক্স ওয়াই এরকম একটা পেয়ার আকারে থাকবে, অর্ডার পেয়ার আকারে থাকবে, ক্রমযুগল আকারে থাকবে, যেখানে কি ওয়াই ইকুয়াল টু এক্স একটা সরলরেখা এবং ওয়াই ইকুয়াল টু এক্স একটা বক্ররেখা ছেদবিন্দু। অর্থাৎ এই সেটটা এমন দেখতে, যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা এবং এই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এই বক্ররেখার ছেদবিন্দু। ছেদবিন্দু মানে দুটো পয়েন্ট থাকবে, একটা ভুজ একটা কোটি, এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি। তো ওয়াইটা কেমন, ওয়াই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা, তোমরা সরলরেখা শুরু করেছো সেখানে জানো ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখাটা দেখতে কেমন, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি জানো। একই রকমভাবে ওয়াই ইকুয়াল টু এক্স মানে মূলবিন্দুগামী একটা সরলরেখা, ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা চ্যাপ্টার তোমরা জেনেছো যে ওয়াই ইকুয়াল টু এক্স মানে একটা সরলরেখার পার্ট। আর ওয়াই ইকুয়াল টু দি ওয়ার্ড এক্স এটা ক্লাস 12 আছে, এর চিত্রটা আমি বক্ররেখা, তো এই চিত্রটা আমি দেখিয়ে দিচ্ছি যে এইটা এবং এইটা এই দুটো সরলরেখার ছেদ বিন্দুটা কেমন হয়, ঠিক আছে। সেখান থেকে আমি এই সিদ্ধান্তে আসবো এই অঙ্কটা কেমন হবে। তাহলে ফার্স্ট অফ অল ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা এবং এই বক্ররেখার চিত্রটা আমি এঁকে দেখাচ্ছি, নাহলে তো বুঝতে পারবে না। দেখো বোর্ডে দুটো চিত্র আমি এঁকেছি, একটা ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স মানে মূল বিন্দুকে আমি সরলরেখা, এটা ও এক্স এবং ওয়াই দুটো আমি অক্ষ নিয়েছি, তোমার জিওমেট্রি বোর্ড থেকে দেখেছো। এটাকে এক্স অক্ষ বলে, এটা ওয়াই অক্ষ বলে, তাহলে ও এক্স এবং ওয়াই দুটো সরলরেখা অক্ষ নিয়েছি। এখন ওয়াই ইকুয়াল টু এক্স মানে তোমরা জানো মূল বিন্দুগামী যে কোনো সরলরেখা, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, এই যে রেখাটা গেছি এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা। আর এই যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বক্ররেখাটা, তার চিত্রটা তোমরা একটু জাস্ট মনে রাখবে, তার চিত্রটা দেখতে ঠিক এরকম অসীম পর্যন্ত, এই অসীম থেকে আসছে এদিকে, এদিকে তো অসীম পর্যন্ত এই অক্ষটা বিস্তৃত, তাহলে এদিকে এই অসীম থেকে এরকম আসছে আস্তে 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 এদিকে আবার অসীমের দিকে চলে আসছে, এই যে আরো চিহ্ন দিয়ে দিচ্ছি মানে এদিকে অসীমের দিকে চলে আসছে। তাহলে এই বক্ররেখাটা এবং সরলরেখার মধ্যে কোথাও কি কোনো ছেদবিন্দু পাওয়া যাবে? ডেফিনেটলি ছেদবিন্দু পাওয়া যাবে না। অথচ ওরা বলছে যে এ সেটটা এমন দেখতে যাতে করে ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা এবং ওয়াই ইকুয়াল টু দুয়া সরলরেখার ছেদবিন্দু আমি পাই। তাহলে চিত্র থেকে আমি ক্লিয়ার যে এই সরলরেখাটা এবং এই বক্ররেখাটা কোনো জায়গায় আমার টাচ করবে না, ছেদ করবে না, তার মানে ছেদবিন্দু পাওয়া যাবে না। আর ছেদবিন্দু যদি না পাওয়া যায় তাহলে এই সেটে আমি কোনো পদ খুঁজে পাবো না, তার মানে ডেফিনেটলি এই সেটটা হবে আমার একটা নাল সেট। ক্লিয়ার? এখন শুধুমাত্র ওয়াই ইকুয়াল টু দি এক্স এর চিত্রটা একটু মনে রাখবে এই অঙ্কটার জন্য, পরবর্তীতে তোমরা জেনে যাবে যে ওয়াই ইকুয়াল টু এক্স এর চিত্র এটা কি করে হচ্ছে, ঠিক আছে। দেখো এরপরে সংক্ষিপ্ত যে পার্ট রয়েছে সেই পার্টের দেখো 1 to 7, 1 থেকে 7, এই অঙ্কগুলো সাধারণত দরকার নেই, কেউ ইন্টারেস্টেড হলে করতে পারো, ইন জেনারেল করার দরকার নেই। তো সংক্ষিপ্ত পার্টের 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো করার দরকার নেই। এরপরে তোমার 8এরটা করবে, অসুবিধা নেই, 8এরটা খুবই সহজ, অসুবিধা নেই, তোমরা করতে পারবে। আমি দেখো 8এর পরে 9এর যে অঙ্কটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো সংক্ষিপ্ত 9এরটা দেখো, এ সেটটা দেওয়া আছে 1 2 3 4, তো এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 এবং 4। বি সেটের এলিমেন্টগুলো কে কে? 2 3 4 5। সি সেটের এলিমেন্টগুলো কি কি আছে? 1 3 4 5 6। অর্থাৎ এ বি এবং সি তিনটে সেট ট্যাবুলার ফর্মে আমার দেওয়া আছে। সেখান থেকে বিভিন্ন কোশ্চেন দিয়েছে, তার মধ্যে 1 নম্বর কোশ্চেন দিয়েছে এ মাইনাস বি সেটটা দেখতে কেমন। এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি সেট মানে কি? তাহলে মাইনাস মিনস ডিফারেন্স, অর্থাৎ দুটো সেটের অন্তরফল বার করতে বলছে, হ্যাঁ। তাহলে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, এই দুটো সেটের অন্তরফল আমায় নির্ণয় করতে বলছে। এ মাইনাস বি মিনস এ ডিফারেন্স বি, এ এবং বি দুটো সেটের অন্তরটা কত। তা ডিফারেন্স বি মানে কি? যে দুটো সেট দেওয়া থাকবে সেই দুটো সেটের কমন এলিমেন্ট সর্বপ্রথম আমার খুঁজে বার করতে হবে। তাহলে এ এবং বি এই দুটো সেটের কমন এলিমেন্ট আমার কে কে আছে এখন দেখতে হবে। তাহলে দেখা যাক এ এবং বি সেটের মধ্যে কমন এলিমেন্ট কোনটা। এখানে দেখো কমন এলিমেন্ট 3 4 এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। 2 3 4, 2 3 4 এরও আছে, ওরও আছে। তাহলে দেখো 2 3 4 এখানেও আছে, 2 3 4 এখানেও আছে, তাহলে এ মাইনাস এ এবং বি এর মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে 2 3 4। 2 3 4 এর তলায় আমি দাগ দিচ্ছি, দেখো, ঠিক আছে। 2 3 4 এরা এ এবং বি উভয়ের মধ্যে কমন এলিমেন্ট, এবার কমন এলিমেন্টটা কোন সেট থেকে বাদ দেবো? যেহেতু এ প্রথমে রয়েছে সেখানে এ থেকে বাদ দেবো। তাহলে এ থেকে 2 3 4 এই তিনটে এলিমেন্ট যদি বাদ দিয়ে দিই তাহলে এ সেটটা দেখতে কেমন হবে? তাহলে 2 3 4 এলিমেন্টটা যদি বাদ দিয়ে দিই এ থেকে, তাহলে এ সেটটা দেখতে হবে শুধুমাত্র 1, অর্থাৎ একটাই আমার এলিমেন্ট পড়তে হবে এবং সেটা হচ্ছে 1 নামক এলিমেন্টটা। অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে যেটা কমন এলিমেন্ট সেই কমন এলিমেন্টটা এ থেকে বাদ দিয়ে দিলাম। 2 3 4 যে তোমার কমন ছিল, এতেও ছিল, বিতেও ছিল, সেখানে 2 3 4 এলিমেন্ট আমি এ সেট থেকে বাদ দিয়ে দিয়েছি। এ সেট থেকে বাদ দিলে এ সেটে পড়ে থাকবে কে? 1, সেটা হচ্ছে আমার এ মাইনাস বি সেটের মান। একই রকম ভাবে একই রকম ভাবে দেখো এ এবং সি, এ মাইনাস সি মানে এ ডিফারেন্স সি, এ এবং সি সেটের মধ্যে ডিফারেন্স অন্তরফল কত বার করতে বলেছে। আগেরটা যেমন এ মাইনাস বি বের করেছি, এ মাইনাস সি, তাহলে এ এবং সি এর মধ্যে কমন পদ কি আছে দেখো, কমন পদ হবে 1 3 4, 1 3 এবং 4, 1 3 4 এখানেও আছে, ওখানেও আছে, 2 এখানে নেই, 5 6 এখানে নেই, সুতরাং কমন পদ হচ্ছে 1 3 এবং 4। 1 3 4 এতেও আছে, সিতেও আছে, 1 3 4
1 3 এবং 4 এই পদটাকে এ থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু 1 3 4 আমার কমন এলিমেন্ট এ এবং সি এর মধ্যে, সেজন্য 1 3 এবং 4কে 1 3 এবং 4কে যদি এ থেকে বাদ দিই তাহলে এ সেটটা দেখতে হবে। তাহলে দেখো এ সেটটা দেখতে হবে অনলি 2, এ মাইনাস সি হবে অনলি 2, অর্থাৎ 2 নামক এই এলিমেন্টে শুধু থাকবে। তাহলে এ মাইনাস বি যেমন 1 হয়েছে, এ মাইনাস সি হচ্ছে 2, বোঝা গেল? তাহলে এ মাইনাস বি বার করতে হচ্ছিল, এ মাইনাস সি বার করতে হচ্ছিল। এরপরে দেখো এর পরের পার্টে প্রমাণ করতে বলেছে যে এরপর দেখা হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে আমার দেখো এ মাইনাস বি বার করা রয়েছে, এ মাইনাস সিও বার করা রয়েছে, এ সেট দেওয়া আছে। তাহলে বি ইন্টারসেকশন সি এটা আমার বার করা নেই, এই যে সেট বি ইন্টারসেকশন সি এটা আমার বার করা নেই। এখন প্রথম কাজ হচ্ছে বি ইন্টারসেকশন সি কত তার মানটা বার করে নেওয়া। তাহলে বি ইন্টারসেকশন সি কত, মানে বি এবং সি এর যেটা কমন পদ সেটা। তাহলে বি এবং সি এর মধ্যে কমন পদ হচ্ছে 3 4 5 এখানেও আছে, 3 4 5 এখানেও আছে। তাহলে এটা হচ্ছে কমন পদ, সেজন্য বি ইন্টারসেকশন সি সেটটা দেখতে হচ্ছে 3 4 এবং 5। তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি যেটা প্রমাণ করবো। এবার বাম পক্ষ থেকে ডান দিকে যাবো। দেখো এ মাইনাস বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি দেওয়া আছে আর এ দেওয়া আছে, তাহলে এটা থেকে এটা বাদ দিতে পারবো। দেখো বাদ দিচ্ছি আমি। দেখো এ সেটটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, বি ইন্টারসেকশন সি টা বক্সের মধ্যে দিচ্ছি, এই যে বক্স করে দিচ্ছি, এটা বক্স করে দিচ্ছি বুঝতে সুবিধা বলে। এ মাইনাস বি ইন্টারসেকশন সি অর্থাৎ এ সেট এবং বি ইন্টারসেকশন সি সেট এই দুটো ডিফারেন্স বার করতে হবে। এই দুটো ডিফারেন্স মানে কি, এই যে দুটো বক্স, এই দুটো বক্সের কমন এলিমেন্ট কে কে আছে? কমন এলিমেন্ট আছে আমার 3 4, এখানেও দেখো 3 4 আছে, এখানেও 3 4 আছে। তাহলে 3 এবং 4 বি ইন্টারসেকশন সি সেট এবং এস সেটের মধ্যে কমন এলিমেন্ট। তাহলে এ সেট এবং বি ইন্টারসেকশন সি এই দুটো সেটের মধ্যে কমন পদ হচ্ছে 3 4, এখানেও 3 4 রয়েছে, এতে বি ইন্টারসেকশন 3 4 রয়েছে, এই দুটো কমন এলিমেন্ট। তাহলে কমন এলিমেন্ট দুটো এ থেকে বাদ দিতে হয়। তাহলে 3 4 যদি এ থেকে বাদ দিয়ে দিই তাহলে 1 2 পড়ে থাকবে, সেজন্য এ মাইনাস বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 1 2। এটা গেল বাম পক্ষটা। এবারে ডান পক্ষ দেখো। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, অর্থাৎ এ মাইনাস বি সেট এবং এ মাইনাস সি সেটের ইউনিয়ন। তাহলে এ মাইনাস বি সেট আমার 1 নম্বরে বার করা আছে 1 1 লিখে দিয়েছি, ইউনিয়ন ইউনিয়নের জায়গায় লিখেছি। এ মাইনাস সি 2 2 লিখে রেখে দিয়েছি। তাহলে 1 এবং 2 এর ইউনিয়ন করলে, যোগ করলে 1 2 এই দুটো এলিমেন্ট হয়ে যায়। তাহলে সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি এনক্লোজ করেছি। তাহলে 1 2 এলো। রাইট হ্যান্ড সাইডে আমার 1 2 এলো, লেফট হ্যান্ড সাইডে অলরেডি 1 2 হয়ে রয়েছে। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হয়ে গেছে। তাহলে এরপর দেখা হয় যে এটা সময়টা, তাহলে আমার প্রমাণ হয়ে গেল যদি সেটগুলো এরকম দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস, এটা একটা ফর্মুলাটা মনে রাখতে পারো, ঠিক আছে? এবং সেই ফর্মুলাটা আমার একটা এক্সাম্পল দিয়েও প্রুফ হয়ে গেল, ঠিক আছে? এরপরে দেখো 10 এর দাগের একের অঙ্কটা, এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সমান এ সেট। এটা একটা স্টেটমেন্ট বা থিওরেম যার প্রুফ করা যায়। এটা একটা এক্সাম্পলের সাহায্যে প্রুফটা দেখাচ্ছে যে যে কোনো একটা সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে সেই সেটটাই পুনরায় ফিরে আসে। কীভাবে ফিরে আসে এই এক্সাম্পলের সাহায্যে দেখা যাবে। এখানে দেখো এস দেওয়া আছে, এস মানে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। তার দেওয়া আছে এলিমেন্টগুলো 1 2 4 8 16 32, এলিমেন্টগুলো হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটের। এবং এ সেটটা দেওয়া আছে 1 2 8 32, এ সেটটাকে দেখতে এরকম এবং এস ইউনিভার্সাল সেট সেটাকে দেখতে এরকম। সেখান থেকে তোমায় দেখাতে হবে যে এ সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে ওই সেটটাই পুনরাবৃত্তি। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা এর ক্ষেত্রে সত্য, বি এর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, যে কোনো সেটের ক্ষেত্রে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে মেন সেটটাই ফিরে আসবে। সেটা একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে দেখো প্রথমেই আমি যেটা বার করি সেটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। প্রথমেই দেখো এর কমপ্লিমেন্ট বার করতে চাইছি, যেহেতু কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে আগে ফার্স্ট কমপ্লিমেন্ট বার করি। তাহলে এর কমপ্লিমেন্ট মানে কত, এস এবং এ এদের মধ্যে যেটা কমন পদ সেটা ইউনিভার্সাল থেকে বাদ। তাহলে কমন হচ্ছে 1 2 8 32, দেখো 1 এর মাথায় দাগ দিয়েছি, 2 এর মাথায় দাগ দিয়েছি, 8 এর মাথায় দাগ দিয়েছি, 32, মানে এটা কমন, সেজন্য কমনগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সুবিধার জন্য, না দাগ দিলেও হবে। তাহলে 1 2 8 32 এটা এবং এটা উভয়ই রয়েছে, সেজন্য এই এলিমেন্টটা আমার এই 1 2 8 32 এস থেকে ইউনিভার্সাল সেট থেকে, কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট, যে কোনো সেট থেকে নয়, এইটার সাপেক্ষে যদি এস আমার ইউনিভার্সাল সেট, সে ইউনিভার্সাল সেট থেকে এর পদগুলোকে আমি বাদ দিয়ে দেবো। ইউনিভার্সাল সেট থেকে এর পদগুলোকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো, তবে তো কমপ্লিমেন্ট, অর্থাৎ এর যতগুলো পদ আছে, শুধু কমন নেই, এর আমার যতগুলো পদ আছে সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবো। তাহলে 1 2 8 32 বাদ দিয়ে দেবো, 1 2 8 32 পড়তে হবে 4 এবং 16, দেখো 4 এবং 16 পড়েছে, এটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। এবার এর আবার কমপ্লিমেন্ট আমি বার করছি। তাহলে এবার কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কী করে বার করবো, কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট সেট হচ্ছে 4 আর 16, আর মেন ইউনিভার্সাল সেট হচ্ছে এইটা। দুটোর দিকে তাকাতে হবে, কমপ্লিমেন্ট বার করতে গেলে সবসময় সেই সেটটা এবং ইউনিভার্সাল সেটের দিকে তাকাতে হয়। তাহলে এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট সেট 4 16, আর ইউনিভার্সাল সেট কি আছে এটা। তাহলে 4 16কে আমি এখান থেকে বাদ দিয়ে দাও, 4 আর 16 বাদ দিয়ে কে পড়ে থাকবে 1 2, ঠিক আছে, 1 পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, 8 পড়ে থাকবে 32, 4 আর 16কে আমি বাদ দিয়ে দেবো। অর্থাৎ যেহেতু কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট বের করি 4 আর 16 এইটা এবং এইটা, ঠিক আছে।
অর্থাৎ যেহেতু কমপ্লিমেন্ট সেটটা আমার 4 আর 16, সেই জন্য এস ইউনিভার্সাল সেটে যে 4 আর 16 ছিল সেই 4 আর 16কে বাদ দাও। তাহলে 4 আর 16কে যদি বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকবে 1, 2, 8 এবং 32। লিখে দিচ্ছি দেখো, 1, 2, 8 এবং 32, আর এই সেটটা মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে এ সেট। তাহলে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সমান এ সেট আমার প্রুভড হয়ে গেল। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত অঙ্ক করালাম, পরের দিন আবার দু একটা অঙ্ক করে দেবো, এবং কোনগুলো করতে হবে কোনগুলো হবে না সেটা আমি এখন বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও বা দেখে নাও। দেখো, সংক্ষিপ্ত চ্যাপ্টারের 19-এর দাগ থেকে কিছু লেখা অঙ্ক আছে। সংক্ষিপ্ত পাঠের 19-এর দাগ থেকে 24-এর 2, 19-এর দাগ থেকে 24-এর 2 পর্যন্ত যে লেখা অঙ্কগুলো, অর্থাৎ লেখা আছে, ভাষায় লেখা আছে, ওই লেখা অঙ্ক তোমাদের করার প্রয়োজন নেই, কারণ লেখা অঙ্ক সেটের কখনোই পড়ে না। কেউ ইন্টারেস্টেড হলে করতে পারো, আলাদা কথা, কিন্তু আমি বলবো তোমরা কখনোই এই লেখা অঙ্ক করতে যাবে না, লেখা অঙ্ক কোনোদিন পড়ে না, বিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। হ্যাঁ, তাহলে 19 থেকে 24 পর্যন্ত সংক্ষিপ্ত অঙ্কগুলো করার দরকার নেই। দীর্ঘ পাঠের যেগুলো লেখা অঙ্ক সেগুলো করবে না। 8-এর দাগের ভেন চিত্রের সাহায্যে যে প্রমাণ দীর্ঘ হয়ে আছে, দেখো 8-এর দাগের ভেন চিত্রের সাহায্যে প্রমাণ যে বলেছে, 9খানা প্রমাণ আছে ভেন চিত্রের সাহায্যে 8-এর দাগের, ওই 9খানা প্রমাণ ভেন চিত্রের সাহায্যে কোনো প্রমাণ তোমাদের আসে না, সুতরাং ভেন চিত্রের সাহায্যে কোনো প্রুফ তোমরা করতে যাবে না। ঠিক আছে, 10-এর দাগের অঙ্কগুলো অবশ্যই করতে হবে। এবং আবার দেখো, 12 থেকে 22 পর্যন্ত যে লেখা অঙ্কগুলো আছে, 12-র দাগ দীর্ঘ, দীর্ঘ 12 থেকে 22 এই অঙ্কগুলো করারও তোমার দরকার নেই। এছাড়া বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা টুকটাক করার চেষ্টা করবে, যেখানে অসুবিধা হবে টুকটাক বলবে, কোনো অসুবিধা নেই। পরের দিন পরের ক্লাসে আরও 2-4টা অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।